স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছে আমি শাবনাম আজিম। জামায়াতে ইসলামের নায়েবে আমির যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেইল্লা রাজাকারের আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রেখেছে আদালত। একাত্তরের নির্যাতিত মানুষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই রায়ে হতাশা প্রকাশ করেছেন। এই মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল, পরে আপিল বিভাগ মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়। আপিল বিভাগের রায়ে আদালত বেশ কিছু পর্যবেক্ষণও দিয়েছিল, তবে তার কিছু অংশ রিভিউয়ে বাদ দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধী সাঈদীর রিভিউ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে আজকের একাত্তর সংযোগে কথা বলতে চাই এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, সহসভাপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, বাংলাদেশ ইতিহাস সম্মেলনী লেখক গবেষক, এবং আছেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে এবং দর্শক আপনারাও স্বাগত। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, মন্তব্য করতে পারেন এবং একই সাথে প্রশ্ন তো অবশ্যই করতে পারেন। যেটি দিয়ে শুরু করলাম সেখান থেকেই আসলে আসতে চাই যে আজকের রায়ের পর এই রায়টি আমাদেরকে কতটুকু স্বস্তি দিল বা আমাদেরকে কতটুকু খুশি করতে পারলো, সে প্রশ্ন নিয়ে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম আপনার কাছে আসি। আমরা যদি মুক্তিযুদ্ধের দৃষ্টিকোণ থেকে দেখি বা মুক্তিযুদ্ধের সমর্থক শক্তি বা মুক্তিযোদ্ধা হিসাবে এই রায়টা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা আশাহত হয়েছি। কারণ এই রকম একজন জঘন্য রাজাকারের এই ফাঁসি হওয়াই সঙ্গত ছিল। তবে এখানে একটা আইনগত জটিলতা আছে, কারণ আমরা জানি যে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কিন্তু আপিল শুনানিতে আপিল বিভাগ সমস্ত কিছু বিশ্লেষণ করে ওই সাজাটাকে কমিয়ে আমৃত্যু কারাবাস দিয়েছেন। এবং ফৌজদারি মামলায় এই যে রিভিউ, এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে, ফৌজদারি মামলায় সাধারণ আদালত যেগুলি আছেন অধস্তন আদালত, সেখানে ফৌজদারি মামলায় রিভিউর কোনো বিধান নাই। দেওয়ানি মামলার বেলায় রিভিউর বিধান আছে। আর আমাদের এই কথাটা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টের বেলায় আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ তাদের নিজস্ব বিধি দ্বারা পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে আপনার আপিল বিভাগের বিধিতে এবং সংবিধানের আর্টিকেল 105-এ বলা আছে যে আপিল বিভাগ স্বতঃপ্রবৃত্ত হয়ে বা কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে দেওয়ানি এবং ফৌজদারি মামলায় তারা রিভিউ করতে পারবে। এই রিভিউর ব্যাপারে কিন্তু আমাদের মনে রাখতে হবে, সর্বপ্রথম রায়টা হইল ওই কাদের মোল্লার ফাঁসির পরে। তখন আমরা প্রাথমিক অবস্থা আমরা সবাই বলেছি যে এই রিভিউ চলতে পারে না, কারণ আর্টিকেল 105-এ বলা আছে যে আপিল বিভাগ ফৌজদারি মামলা রিভিউ করতে পারবে আইন সাপেক্ষে এবং তাদের প্রণীত বিধি সাপেক্ষে। তো মূল আইনটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে রিভিউর কোনো বিধান ছিল না। এবং আপিল বিভাগের বিধিতে বিধান ছিল যে করা যাবে, সেখানে মানে একটি মাত্র গ্রাউন্ড, এরার অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। এছাড়া ফৌজদারি মামলায় রিভিউতে আদালতের এই একটি মাত্র ক্ষেত্র ছাড়া আর রায় হস্তক্ষেপ করার কোনো অবকাশ নাই। তো কাদের মোল্লার কেসে যেটা একটা খুব প্রণিধানযোগ্য একটা লিগ্যাল জুরিসপ্রুডেন্সিয়াল এস্টাবলিশ করেছে আপিল বিভাগ, সেটা হলো তারা কিন্তু ওই রায়ে স্পষ্টভাবে বলছেন যে আমরা যে এই রিভিউটা করলাম এটা আমরা সংবিধানের অনুচ্ছেদ 105-এর অধীনে নয়, আপিল বিভাগের প্রণীত বিধির অধীনে নয়, আমরা এই রিভিউটা করেছি আদালতের অন্তর্নিহিত ক্ষমতার ফলে ভিত্তিতে। এবং সেখানে ওনারা রিভিউর যে কোথায় চলবে এবং ফৌজদারি ব্যাপারে শুধুমাত্র এরার অ্যাপারেন্ট অন দি ফেস অফ রেকর্ড, এছাড়া ফৌজদারি মামলায় রিভিউর আর কোনো অবকাশ নাই। এবং সেই কারণে কাদের মোল্লার রিভিউটা আপনার খারিজ করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে সাজাপ্রাপ্ত আসামি তার সাজা মওকুফের জন্য মানে খালাসের জন্য, আর সরকার সাজাটা বাড়ানোর জন্য আপনার রিভিউ করেছেন। কিন্তু আগেই বলেছি রিভিউতে খুব স্মল, খালি এরার অ্যাপারেন্ট অন দি ফেস অফ রেকর্ড। ধরুন আপনি 10 বছর সাজা দিলেন, একটা বলেন এই অপরাধে 5 বছর, ওই অপরাধে 7 বছর বা 3 বছর,
কিন্তু সাজার বেলায় বললেন 10 বছর। দেখলে এরা অ্যাপারেন্টলি ফেস, কারণ আপনি 5 বছর 4 বছর 3 বছর 7 বছর হয়, আপনি 10 বছর বললেন, সেই ক্ষেত্রে রিভিউ করে আপনাটাকে 10 বছরের জায়গায় 7 বছর আনতে পারেন। কিন্তু রিভিউতে একটা যেটা কোর্টের কাছে মানে রিঅ্যাসেসমেন্ট অফ এভিডেন্স, রিভিউতে কিন্তু সাক্ষীর পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়নের অবকাশ নাই। সেই ক্ষেত্রে এই রিভিউতে আপনি দেখবেন আজ পর্যন্ত আমার জানা মতে ফৌজদারি মামলায় কোনো রিভিউ মামলায় আসামির সাজা বর্ধিত হয়েছে এমন কোনো নজির আমাদের দেশে নাই, এবং অন্য কোথাও আছে বলে আমি জানি না, কারণ স্কোপটা অত্যন্ত লিমিটেড। সেই অর্থে এবং কাদের মোল্লা রায়ের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি যে এই আদালত যেই বিশ্লেষণ করেছেন, তাতে আমরা মনে করি যে ওনারা যেই জুরিসপ্রুডেন্সটা ডে ডাউন করেছিলেন কাদের মোল্লার, সেটাকে ওনারা ফলো করেছেন, এবং তার ভিত্তিতে আমি মনে করি যে এখানে ইন্টারফারেন্সের কোনো স্কোপ ছিল না, এবং সেই জন্যে ওনারা 2টা রিভিউ খারিজ করেছেন। এখন আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা, কারণ আমরা তাদের যে নরকীয় কাণ্ড ছিল, যেভাবে নির্বিচারে নিরীহ মানুষকে হত্যা করেছে, তো এইটা তো আমরা যারা এই ঘটনা দেখেছি বা শুনেছি জড়িত, তারা আমরা এটা মেনে নিতে পারি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণেতে বন্ধ হয় না। জি, অনেক ধন্যবাদ। আমি আবারও ফিরবো আপনার কাছে, অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, আপনার কাছে যদি আসি। আমরা মানে বিভিন্ন মহল থেকে আসলে হতাশার বিষয়টি বারবার চলে আসছে, কিন্তু সর্বোচ্চ আদালতের যখন রায়টি চলে এসেছে তখন তো আসলে তেমন কিছু নেই। কি আসলে মন্দের ভালো হলো কিনা? না, ব্যাপারটা এভাবে দেখতে হবে, যখন আমরা যাচ্ছি আদালতে, আমি আমার মতো রায় চাইতেই পারি, কিন্তু আদালত তো আর আমার মুখ দেখে যাকে রায় দেবে না। সুতরাং আমি হতাশ হতে পারি, দুঃখিত হতে পারি, কিন্তু রায়টা সঠিক বলেই মানতে হবে। কিন্তু আমার বিষয়টা অন্য। আমি এভাবে দেখতে চাই, যখন আমার কাছে মনে হয়েছে এখানে বিজ্ঞ বিচারপতি আছেন, আমি বেশি বলতে চাই না, বলবেন যে আমরা যেটা বুঝি না সেটা বলি, কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইন যেটা করা হয়েছে সেখানে আসলে সাক্ষ্য আইনের একটা বড় রকমের চেঞ্জ আছে বলে আমার ধারণা। সাক্ষ্য এখানে প্রযোজ্যই না। এখন আমাদের এখানে কিন্তু প্রথম দিকেও এরকম এটা নিয়ে হয়েছে, মানে তারা বিচার করছেন আন্তর্জাতিক অপরাধ আইনে, কিন্তু সবসময় আমি দেখেছি শুনানি টুনানির সময় বিরোধী পক্ষের উকিল এবং এরা সবসময় ফৌজদারির দিকে চলে যাচ্ছেন। আচ্ছা, হাইকোর্টে যখন, এটা কিন্তু অনেক পুরনো মামলা, হাইকোর্টে যখন যায় তখন কিন্তু আমার মনে হয়েছে এভিডেন্সের কথা বারবার তোলা হয়েছে হাইকোর্টের রায়, সেখানে তো ওনারা এভিডেন্সের কথাটা তুলতে পারেন না। তা আমার মনে হয় বিচারকদের সদিচ্ছা থাকলে অনেক সময় তারা যেহেতু অভ্যস্ত একটা নিছক ফৌজদারি এবং দেওয়ানিতে, এটা যে কোনো আদালতেরই হোক, কারণ অনেক সময় দেখেছি প্রধান বিচারপতি অনেক প্রশ্ন করছেন, অনেকে করছেন, কিন্তু এগুলি তো ফৌজদারি সংক্রান্ত, এখানে তো মানে এই যে বিষয় চলেই না, মানে এমনভাবেই বলা হয়েছে আমি কাগজে পড়েছি সেটাও সঠিক বলে নিতে হবে, আমি শুনেছি সেটাও সঠিক বলে নিতে হবে। আমার মনে হচ্ছে যখন ওই রায়টা দেওয়া হয় উচ্চ আদালতে, তখন তারা এই বিষয়টা বিবেচনায় আনেননি, সেই কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু একই অপরাধে আমরা যদি পরবর্তীকালে এগুলো দেখি, সেখানে কিন্তু মানে মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রধান বিচারপতি যখন এটা রায় দিয়েছিলেন, আমি যদি খুব ভুল করে না থাকি, উনি লিখেছিলেন যে ইব্রাহিম কুট্টির ব্যাপারে, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ইব্রাহিম কুট্টির ব্যাপারে যখন সাইদির ছেলেরা একটা এভিডেন্স দিল 1972 সালের এফআইআরে, সেখানে সাইদির নাম নেই। তো প্রধান বিচারপতি লিখেছেন যে এটা সন্দেহাতীতভাবে আমার কাছে মনে হয়েছে যে এই ডকুমেন্টটা জাল। তারপরে তিনি আবার বলছেন কিন্তু এটা যে জাল, প্রসিকিউশন সেটা প্রমাণে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এখন বিষয়টা দেখেন, আমি তো আপনার কাছে বিচারের জন্য গেছি, আপনি যদি সন্দেহাতীতভাবে আপনার মনে হয় যে এটা জাল, তাহলে তো আপনি জাল হিসেবেই ধরবেন, আপনি তো প্রসিকিউশন ব্যর্থ হয়েছে কিনা সেটা তো ধরবেন না, কারণ এখানে তো ফৌজদারির কোনো বিষয়টা নাই। কিন্তু উনি একই সঙ্গে কিন্তু বলছেন যে আমার কাছে এটা হয়েছে, আমি ফৌজদারি। তো বিচারকের কাছে তো আমরা যাচ্ছি, কারণ বিচারক যখন রায় দেন, হ্যাঁ
আইনের ধারাগুলি করেন, কিন্তু তিনি যখন রায়টা, আইনের ধারা দেখলে তো একটা রায় 2 পাতার বেশি হওয়ার কথা না, কিন্তু 600 পাতা 500 পাতা হয় কেন? কারণ তার অভিজ্ঞতা, তার বিভিন্ন এভিডেন্স সব কিছু মিলিয়ে তিনি রায়টা দেন। সেখানে কিন্তু যদি তার মনে হয় যে এটা জাল, তাহলে তিনি বলবেন যে এটা বাতিল। জি সুতরাং ইব্রাহিম কুট্টি এটা যেই কার্যসূচি হয়েছে, কিন্তু তিনি যদি বলেন যে প্রসিকিউশন প্রমাণে ব্যর্থ হয়েছে, এটা তো একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়। প্রসিকিউশন তো দিয়েছে, প্রসিকিউশন তো বলছে যে এটা জাল, কিন্তু ব্যর্থ হওয়ার মানেটা কি? এটাকে ফৌজদারি এভিডেন্স দিতে হবে এই, এবং এটা নিয়ে কিন্তু আরও অনেক কথা আছে যে প্রসিকিউশন এটা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এটা ব্যর্থ হওয়ার দায়িত্ব প্রসিকিউশনের উপর কীভাবে পড়ে? কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে যিনি প্রসিকিউটর আছেন ট্রাইব্যুনালে, তারা কিন্তু একই সূত্রে গাঁথা। মানে যখন এটা বলা হয়েছে সন্দেহাতীতভাবে হয়েছে, তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিসও কিন্তু এটা দায়িত্ব নিতে পারতেন। কারণ তিনি যখন একটা কেস দিচ্ছেন, তখন তো তিনি নিচে মানে ট্রাইব্যুনালের কাউকে সঙ্গে নিচ্ছেন না, তিনি আলাদাভাবে এটা উপস্থাপন করছেন। এখানে আমার মনে হচ্ছে একটা গ্যাপ থেকে যাচ্ছে। যারা আছেন তাদেরও যদি অধিকার থেকে যে তাকে সহায়তা করার, তাহলে কিন্তু ব্যাপারটা একটু খোলাসা হয়। এবং তিনি যদি ভেবে থাকেন অ্যাটর্নি জেনারেল অফিস যে এখানে গ্যাপ আছে, তিনি সেই গ্যাপের দায়িত্বটা কিন্তু পূরণের তাদের উপরেও বর্তায় বলে আমার মনে হয়। আমি ভুল করতে পারি, কেননা তিনি তো প্রধান আইন কর্মকর্তা। তিনি তো একটা বিষয় যখন বলছেন, তিনি তো সমস্ত বিষয়ের নথিটা পরীক্ষা করে ত্রুটিগুলি যেটা আছে সেটাকে তিনি মোচন করবেন। এখানে দায়টা আপনি যদি বলেন যে তদন্ত কমিটির বা এদের, তাহলে কিন্তু দায়টা নিজের উপরও বর্তায় বলে আমার আজও মনে কিন্তু হয়। এই বক্তব্যটি আমরা পেয়েছি। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আমার মনে হয় বলেছেন তিনি যে আবেগে ট্রাইব্যুনাল অনেক দুঃখে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দুর্বলতা ব্যর্থতার কারণেই সাঈদীর সর্বোচ্চ না, শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড উনি নিশ্চিত করা না, সম্ভব উনি হয়নি। চেয়েছিলেন মৃত্যুদণ্ড, ওনার দুঃখ লেগেছে, এটা হতাশ লেগেছে, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তার হয়তো আবেগে বলেছেন, কিন্তু দায়টা তো তার উপরেও পড়ে। যদি আমরা, কারণ তিনি তো তাদের উপরের কর্মকর্তা জি এবং তিনি প্লেস করছেন, এবং যদি এই গ্যাপগুলি থাকে কেন পূরণ হলো না, সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এবং এটা তো ফৌজদারি কোনো ব্যাপার না যে আমার কাগজটা হারিয়ে গেছে, আমি কাগজ দিতে পারলাম না কেন, এই ব্যর্থতা তো আমার না, এটা সরকারের ওসি তো গায়েব করে দিতে পারে। টাকার তো এখানে একটা বিরাট খেলা হয়েছে। এই যে জি। আপনারা এখন এই যে যে একটা গয়নার দোকান নিয়ে আপন যে জুয়েলার্স। চলছে, সেখানে আপনারা দেখছেন না যে মানে কিভাবে একটা অর্থের প্রভাবের ব্যাপার হয়। তো আর এখানে তো হাজার হাজার কোটি টাকা। হাজার কোটি টাকা দিয়েছে। একটা 72 এর একটা এফআইআর গায়েব করতে কতক্ষণ লাগে? কিন্তু সেটাই একটা এভিডেন্স ধরে এইভাবে রায় দেওয়াটা, এটা আমার মনে হয় উনি যে কথাটা মাননীয় বিচারপতি বলেছেন শুরুতে, যে আসলে আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি খোলাখুলি বলি, যে সরকারে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো একটা প্রকল্প নিলেন বা একটা কোনো কাজ দিলেন বা মুক্তিযুদ্ধের পক্ষের, আপনি দেখবেন যে পদে 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 কিন্তু এটা ত্রুটি, ভুল এগুলি ধরা হয়, যেন একটা অপরাধ মুক্তিযুদ্ধের জি। বিষয়ে একটা ফোন নিয়ে নিই। প্লিজ। হ্যালো, হ্যালো, জি দর্শক নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক বলুন। জি আমি কথা বলতে চাই একটু মুনতাজির স্যারের সাথে। জি বলুন। হ্যালো, জি শুনছেন, আপনি বলুন। আপনি একটু লাইনটা দিয়ে দেন প্লিজ একটু। আমি কামরুজ্জামান বলছি জি সূত্রাপুর থেকে। যে আমি একটু কথা বলবো, যে আজকের রিভিউ যে খারিজ হলে ব্যাপারে আমি কথা বলবো। বলেন জি বলেন, আপনি বলেন। আর দুটো লাইন দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ যে জি আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, আমি কামরুজ্জামান বলছি স্যার। আমি মুনতাজির মামুনের সাথে আমি কথা বলছি, যে আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষের শক্তির আমি একজন মানুষ। আমি ডক্টর হুমায়ুন আমাদের যে বিখ্যাত যে সাহিত্যিক, সে সাক্ষী দিয়ে গেছে, এবং আমাদের দেশের একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ডক্টর জাফর ইকবালের বাবা, সেখানে দেলোয়ার হোসেন সাঈদীর সামনে থেকে তাকে হত্যা করছে পিরোজপুরে। কি করে একজন কুখ্যাত একজন দেলোয়ার হোসেন সাঈদী আজ কিভাবে রিভিউটা খারিজ হয়, আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি মর্মাহত। জি দর্শক অনেক ধন্যবাদ। না, এটা বলতে যাচ্ছি জি। আমরা সবাই তো ক্ষুব্ধ, কিন্তু আমি যে কথাটা বললাম, আমি যখন আদালতে যাব তখন আমার আর এগুলি প্রশ্ন করার কোনো সুযোগ থাকে নেই। না। কিন্তু এবং আমি যে রায়ের প্রতি কথাটা আমার বলতে শ্রদ্ধা যাচ্ছি, রাখতেই হবে। রাখতেই হবে, আমরা সেটা রাখছিও। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখনো এই মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের আমলেও, যেখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র বলা হয় যে সরকারের পক্ষের বিচার বিভাগের যারা কাজ করছেন, সরকারের পক্ষে বলে মুক্তিযুদ্ধের পক্ষের বলে আমরা বলি, কিন্তু আপনি যে কোনো কিছু নিয়ে যান,
আমলাতন্ত্রের বা ইয়েতে আপনি কিন্তু পদে পদে প্রশ্নের সম্মুখীন হবেন। যেমন মুক্তিযুদ্ধ বিষয়টা এখনও মনে হচ্ছে সে বিএনপি জামাত আমলের মতো যে মুক্তিযুদ্ধের ব্যাপারে কিছু বলা বা করা এটা অপরাধ। যে কারণে আমি লিখেছিলাম এবং অনেকে বলে একটু ক্ষোভও প্রকাশ করেছেন যে আমি কেন লিখলাম। আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন। আসলে আমার এখন মনে হয়, কেননা অন্য কোনো বিষয়ে এত প্রশ্ন হয় না, অন্য কোনো বিষয়ে আপনি আদালত থেকে একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত কিন্তু এত প্রতিবন্ধকতা হয় না, এত প্রশ্ন ওঠে না কেন এটা হলো কেন হলো। হ্যাঁ, কিন্তু মুক্তিযুদ্ধের যে কোনো কিছু নিয়ে যান আপনি, উনি অনেক বিজ্ঞ মানুষ, উনি জানবেন যে পদে পদে কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হবেন। আমাদের এই, আমি এই কথাটা আবারও বলি, এখানে আবারও বলেছি, আমাদের মনের ভিতরে না একটা ছোট পাকিস্তান এখনো বসবাস করে। সেই পাকিস্তানের ভূত আমাদের ভেতর থেকে কবে বের হবে সে নিয়ে আমরা বহুবার কথা বলেছি। একটা বছর যখন আপনি সব আসেন একটা চূড়ান্ত পর্যায়ে, তখন কিন্তু এটা কোনো না কোনোভাবে কোনো না কোনো একটার মাধ্যমে এটা প্রমাণিত হয়। জি, আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই, তবে বিরতির সময় হলো। দর্শক নিচ্ছে বিরতির সাথেই থাকুন। কথা হচ্ছিল রিভিউ খারিজ রাজাকার সাইদির আমৃত্যু কারাবাস নিয়ে, এবং সেখান থেকে আবার একটি প্রশ্ন মানে না রেখে, যদিও ডক্টর মুহসিন মামুন কিছু বলার চেষ্টা করেছেন, তারপরেও সৈয়দ আমরুল ইসলাম আপনার কাছে আসলে একটু বুঝতে চাই যে ট্রাইব্যুনাল প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা নিয়ে যে এত প্রশ্ন উঠলো, এই দুর্বলতা বা ব্যর্থতা আসলে কি ছিল? এটা হলো আমাদের একটা বাস্তব পরিস্থিতিটা দেখতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা বিশেষ আইন এবং বিশেষ পরিস্থিতিকে মোকাবেলা করার জন্যে, এবং এই রকম আইন পৃথিবীতে সর্বপ্রথম বাংলাদেশ পার্লামেন্টের পাশ করলো। এই নিউরেমবার্গ ট্রাইব্যুনাল বা অন্যান্য ট্রাইব্যুনাল যেগুলি অন্যান্য কনভেনশনের উপর ভিত্তি করে, কোনো মিউনিসিপ্যাল লয়ের উপর ভিত্তি করে হয় নাই, আমরাই সর্বপ্রথম বাংলাদেশে ৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাশ করলাম। এবং এর মধ্যে মুহসিন মামুন যেসব বললেন যে আইনে স্পষ্টভাবে বলা আছে ১৯ ধারায় যে মানে আপনার একটা পত্রিকার আর্টিকেল হলে, সরকারি দপ্তরে একটা নথি থাকলে, ইউনাইটেড নেশনসের থাকলে, বা আন্তর্জাতিক কোনো সংস্থার অফিসে যদি কোনো পত্রপত্রিকা থাকে, ম্যাগাজিনে কোনো রকম সংবাদ থাকে, এই সবগুলি আপনি আদালতে প্রমাণে দিতে পারবেন। যেটা আমাদের দেশে প্রচলিত সাক্ষ্য আইন দ্বারা নির্ধারিত, সাক্ষ্য নিয়ে ওটা পারবেন না, যিনি লিখছেন তাকে আপনাকে এক্সামিন করতে হবে। আর এখানে আপনাকে ছাড়াই আমি আর্টিকেলটা আমি দিতে পারবো এবং আদালত সেটা পরীক্ষা করে দেখবেন। তো এইখানে আমি আগেও বারবার বলছি যে প্রসিকিউশনের ব্যর্থতা বলি, আমরা এই ইনভেস্টিগেশনের ব্যর্থতা বলি, এটা বলার একটা কারণ হলো, প্রথম হলো যে আমাদের পূর্ব অভিজ্ঞতা ছিল না। এবং দেখেন প্রসিকিউটর যারা নির্বাচিত মানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, ইনভেস্টিগেটর যারা তারা হলো পুলিশের অফিসার, অনেক 25 বছর 30 বছর চাকরি করার পর এখানে এসে আপনার ইনভেস্টিগেটর হলো। আর যারা প্রসিকিউটর তারাও আপনার ফৌজদারি, এই 25 বছর 30 বছর ধরে ফৌজদারি মামলা করে ওই সিআরপিসি, ওই এভিডেন্স অ্যাক্ট, এগুলি মাথার পেছনে কিন্তু একেবারে কাজ করছে। ফলে ট্রাইব্যুনাল ইনভেস্টিগেশন স্টেজে বলেন, ট্রাইব্যুনাল মামলা পরিচালনার ক্ষেত্রে বলেন, বাদী পক্ষ বিবাদী পক্ষ উভয়ের মধ্যে, এবং এমনকি ট্রাইব্যুনালের জাজ সাহেবরাও ওই যে এভিডেন্স অ্যাক্টের বাইরে আসতে পারেন নাই। যেখানে দেখবেন অনেক প্রশ্ন এবং অনেক অবজারভেশন তারা যা দিয়েছেন, সেটা দেখবেন দেখা যাবে সাক্ষ্য আইন সিআরপিসির ভিত্তিতে দিয়েছেন, যেটা এখানে আদৌ প্রযোজ্য না। এটা কিন্তু আমি দেখেছি সর্ব আদালতে এটা এইভাবে, এটা একটা প্রচ্ছন্ন প্রভাব আছে। আর প্রথম অবস্থাতে কিছু দুর্বলতা ছিল, কারণ আমি জীবনে প্রথম যখন একটা কাজ করতে যাচ্ছি কিছু দুর্বলতা থাকবে, এটা কোনো অভিজ্ঞতা নাই, নাই। কিন্তু যতই দিন গেছে আপনি দেখবেন প্রসিকিউশন ইনভেস্টিগেশন তারা কিন্তু তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। এবং আপনি দেখেন আমাদের সাধারণ ফৌজদারি আদালতে যে সমস্ত মামলা বিচার হচ্ছে এই পর্যন্ত সাকসেস রেট ছিল শতকরা 3%। 100টা মামলায়
3টা মামলায় আসামির সাজা হয়, আর 97টা মামলায় আসামি খালাস পায়। পেয়ে যায়। এই একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারকে আমরা যতই বলি তারা দক্ষ, অযোগ্য বা তারা করে নাই, তাদের বেলায় দেখা যাচ্ছে শতভাগ মামলায় আসামির সাজা হয়েছে। তো সেই নিরিখে যদি দেখি আমরা যে তারা অদক্ষ, ব্যর্থ, এই কথাটা কিন্তু সেইভাবে এদেরকে বলা যায় না। হ্যাঁ, তবু কোথাও কোথাও তো আপনার একটা কাজ করতে গেলে মানে টু আর ইজ হিউম্যান বিং, আমি আপনি অধ্যাপক সাহেব, আমরা যখনই কোনো একটা কাজ করতে গেলে কোনো একটা পর্যায়ে হয়তো দু একটা ভুল করতে পারি, অনিচ্ছাকৃত হবে। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ওই যে এই অবজারভেশনগুলির পেছনে হলো আমাদের সাক্ষ্য আইনের ফৌজদারি কার্যবিধির ওই যে একটা প্রচ্ছন্ন প্রভাব আমাদের মধ্যে, সেইটা। এই অধ্যাপক সাহেব যে কথাটা বললেন যে আদালত যখন বলে যে এই কাগজটা আমরা সন্দেহাতীতভাবে জাল, সেক্ষেত্রে আপনি প্রসিকিউশনে দিতে পারেন না বা ইনভেস্টিগেশন ওইটা করেন নাই, হ্যাঁ এটা তাতে একটা ব্যর্থতা বলতে পারেন যদি, হ্যাঁ যদি এটা জাল প্রমাণ না হতো। যেখানে আদালত নিজেই বলছে এটা জাল, সেখানে তো তার এই যে অবজারভেশনটা, এটা আমি খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি না। হ্যাঁ, তাদের একটা প্রচেষ্টা নেওয়া উচিত ছিল, এটা সত্য, মানে কিন্তু আমি মনে করি সেটা রিডান্ডেন্ট হয়ে গেছে আদালতের এই অবজারভেশন না, রায় লেখা এই যে রায় বলার ফলে আর কি। এই সুতরাং এখন আমাদের যেটা হলো যে আপনি দেখেন, উনি জানে, আমরা জানি, আমরা তো প্রথম অবস্থায় জড়িত ছিলাম, এই ট্রাইব্যুনালে আপনার জামাতের লোক ছিল, এবং প্রথম অবস্থায় ইনভেস্টিগেশন টিমে প্রধান ছিল জামাতের লোক। বহু সংগ্রাম করে 6 মাস সংগ্রাম করার পর এবং মানে উচ্চ পর্যায়ে যাওয়ার পর আমরা ওই লোকটাকে ইনভেস্টিগেশন টিম থেকে বের করতে পারছি। এই যে ইনিশিয়াল স্টেজে ট্রায়াল দেরি হওয়ার এটা একটা কারণ। আমি যেটা বলছি আমার অভিজ্ঞতা থেকে, সেটাই তো ঠিক হলো। হ্যাঁ, আমি খালি যেটা বলতে চাচ্ছি, আমার এখন মনে হচ্ছে 1973 সালে যারা আইন করেছিলেন, আদালত তো অনেক সময় জনপ্রতিনিধিদের নিয়েও নানা মন্তব্য করছেন, আমার এখন মনে হচ্ছে তারা অনেক দূরদর্শী, সময় থেকে এগিয়েছিলেন এবং বিজ্ঞ ছিলেন। জি, যতই আদালত পর্যবেক্ষণ দেখ যে এখানে এরা এই মানে আইনের বলা হয়েছে না, কিন্তু আপনি 73 সালের আইনটা দেখেন, যেটা বিশ্বব্যাপী পরিচিত, যেটা আমাদের জাজরাও এখনো নিতে পারছেন না, তার মানে যারা করেছিলেন তারা কতটা বিজ্ঞ, কতটা দূরদর্শী এবং কতটা জ্ঞানী ছিলেন। জি, আমাদের সাথে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একটা মানে একটা মাইলস্টোন হিসেবে বিশ্বে আজকে। আমি আবার আসছি যে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন ব্যারিস্টার ডক্টর তুহিন আফরোজ, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছেও আসবো, তবে একটা দর্শক আছেন, আমাদের একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো 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 জি, দর্শক নামটি বলে হ্যালো, আমার নাম সাইফুদ্দিন ওমর, মোহাম্মদপুর থেকে বলছি। জি হ্যালো জি, আমরা শুনতে পারছি, আপনি বলুন। আমার বাড়ি পিরোজপুর, হ্যাঁ আমার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়। আপনি প্রশ্নটি করুন। একটু মনের ভাব প্রকাশ করুন। হ্যাঁ, আমিও একজন শহীদের সন্তান। আমার বাবাকে শর্ষিনার পীর হত্যা করেছে। আপনি প্রশ্নটি করুন আর আপনার টেলিভিশনের ভলিউমটি মিউট করে দিন। সাহেবের রায়ে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং মর্মাহত। এই প্রসিকিউটরদের এই ভুলের কারণে, এই ভুলটার জন্য আমাদের। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সেখান থেকে আসলে আমরা প্রশ্নটি রেখেছিলাম যে আসলে ভুলটি কোথায়, ট্রাইব্যুনাল, প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা যে ভুলের কথা বলা হচ্ছে, ভুলটি আসলে কোথায়, আমরা ব্যাখ্যাও শুনছিলাম। আমি তুহিন আফরোজের কাছেও বিষয়টি নিয়ে জানতে চাই, তবে একটা বিরতির পর ফিরে এসে নিচ্ছি বিরতি। আমন্ত্রণ, আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো জি, নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ, আমি একজন মুক্তিযোদ্ধা। জি বলুন।
আপনাদের আলোচনা আমি শুনলাম। আমি শ্রদ্ধেয় সৈয়দ আমিরুল ইসলাম সাহেব বিচারপতি এবং আমাদের মুনতাসির মামুন সাহেব, ওনাদের বক্তব্য শুনলাম। আমার কাছে সবচেয়ে অবাক থাকে যে খুনিদের যে আইনজীবী ছিলেন মাহবুব সাহেব, উনি একটা তৃপ্তির হাসি হাসলেন, মনে হচ্ছিল উনি এ দেশের কেউ নয়। এখন এই ভিত্তিতে আমার মনে হয় যে আমাদের বিচারপতি যারা ছিলেন, আইনজীবী যারা ছিলেন, তাদের ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের জানা দরকার। তারা কি সত্যি সত্যি বাংলাদেশি না তারা পাকিস্তানের প্রতিনিধি? এটাই আমার অনুরোধ। জি, অনেক অনেক আমি তো ধন্যবাদ। বলেছি যে ভিতরে পাকিস্তান আছে, এটা তো জি, বলেছি। ডক্টর মুনসিম আপনি একই রকম বলছেন। ডক্টর তুরিন, আপনার কাছে একটু আসতে চাই। আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম যে ট্রাইব্যুনাল প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কি দুর্বলতা ছিল বলে আসলে বলতে চাচ্ছে, যদিও বারবার এখান থেকে বলা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের উপরেও কিন্তু আসলে জিনিসটি বর্তায়। প্রথমত আমি একটি বিষয় একটু পরিষ্কার করে নেই। আমাদের যে রায়টি এসেছিল আপিল বিভাগে, সেই আপিল বিভাগের রায়ে প্রসিকিউশনের দুর্বলতা নিয়ে কিছু কথা উল্লেখ ছিল, যেটি নাকি রিভিউ পর্যায়ে যে উচ্চ আদালতে সেটিকে এক্সপাঞ্জ বা বাদ করে দিয়েছেন। জি, সুতরাং বাদ করে দেওয়ার পর যখন মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব বলেন যেখানে প্রসিকিউশনের অদক্ষতা ছিল, আমি একজন আইনজীবী হিসেবে বুঝি এটা হচ্ছে অনেকটা আদালত অবমাননার শামিল। দ্বিতীয় বিষয়টি আমি যেটি বলতে চাই যে আজকে হয়তো সবাই ক্ষুব্ধ যে প্রসিকিউশনের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমাদের প্রসিকিউশন কিন্তু ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে। আমরা যদি অদক্ষ অযোগ্য যাই থাকুক না কেন, আমরা দাবি করছি না আমাদের দক্ষতা নিয়ে যোগ্যতা নিয়ে, কিন্তু আমরা কিন্তু ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড নিশ্চিত করবার মতো জায়গায় ছিলাম এবং আমরা করেছি। 3 জন হাইকোর্ট পর্যায়ের বিচারপতি 3 জন আমাদেরকে এই রায় দিয়েছেন মৃত্যুদণ্ডের। উচ্চ আদালতে প্রসিকিউশনকে অদক্ষ বলার জায়গাটি আসলে কোথায়, যেখানে প্রসিকিউশন উচ্চ আদালতে আপিল অথবা রিভিউ কোনোটিতেই সাবমিশন দেওয়ার সুযোগ পায় না, প্রিপারেশনের সুযোগ পায় না, পুরোটাই দেখা হয় অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে। যদি অ্যাটর্নি জেনারেলের অফিস থেকেই আপিল এবং রিভিউ দেখা হয় এবং সেখানে যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবনে আমৃত্যু কারাদণ্ডে কমে আসে, তাহলে এটার জন্য দায়বদ্ধতা কি প্রসিকিউশনের উপরে পড়বে নাকি অ্যাটর্নি জেনারেল সাহেবের ওপরে বা তার অফিসের ওপরে পড়বে? আজকে এটি একটি যৌক্তিক জায়গা থেকে বলছি, কারণ হচ্ছে যেখানে এক্সপাঞ্জ করে দেয়া হয়েছে আমাদের প্রসিকিউশনের দুর্বলতার জায়গাটি, সেখানে কেউ একজন নিজের ব্যক্তিগত ব্যাখ্যা দিতেই পারেন, কিন্তু যখন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার থেকে আমরা এই ধরনের কথা শুনি, তখন আমরাও তো একটু হতাশ হয়ে যাই যে আমাদের দুর্বলতার জায়গা কোথায় ছিল। আমরা মৃত্যুদণ্ড নিশ্চিত করেছি। অন্যদিকে আরেকটা বিষয় একটু যদি বলতেন যে প্রধান বিচারপতি এস কে সিনহা কিন্তু বললেন প্রসিকিউশন পাবলিক সার্ভেন্ট হয়েও রাজনৈতিক সংগঠন মানে এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির সেখানে সভায় গিয়ে পেশাগত অসদাচরণ করেছেন। এটি কি আসলে আপনাদের এখতিয়ারের মধ্যে নেই? আপনাদের কি কোনো রাইট নেই এরকম কোনো? জি জি, প্রথমত হচ্ছে যে সরকারি কর্মকর্তা হিসেবে আমরা স্ট্যাটাস নিঃসন্দেহে এনজয় করি। সেখানটিতে সরকারি একজন কর্মকর্তা হিসেবে পেশাগত অসদাচরণের জায়গাটি কি, সেটা ডেফিনিশনে যদি আমি দেখি, তাহলে হচ্ছে যে আমি যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো জায়গা আমার স্বার্থবিরোধী পজিশনে যাই, তাহলে আমি সেটা অসদাচরণ একটি কাজ করছি। এখন এখানে খুব স্পেসিফিকভাবে এমন একটি অর্গানাইজেশনের নাম বলা হয়েছে, ইনফ্যাক্ট সেটি কিন্তু অর্গানাইজেশন না, সেটি একটি মুভমেন্ট, একটি আন্দোলন, এমন একটি আন্দোলন যেটি চলে আসছে 25 বছরের অধিক সময় ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার দাবিতে এবং যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির অনুষ্ঠানে কোনো প্রসিকিউটর যেতে পারবে কি পারবে না, এটা পেশাগত অসদাচরণের জায়গাতে পড়বে কিনা, আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতির প্রতি সম্পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, যেহেতু এটি কিন্তু তার রায়ের আমি মনে করি না অংশ, হয়তো উনি এটি অবজারভেশনে বলতেও পারেন, আমরা পুরো লিখিত রায় পাইনি। এখানটিতে কথা হচ্ছে যে
এমন একটি মুভমেন্টের সাথে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠার লড়াই যারা করছেন, যারা যুদ্ধাপরাধের বিচারের দাবি চেয়ে আসছেন, এটি কোনো পলিটিক্যাল মঞ্চও নয়। এইখানটিতে সব মঞ্চের সব রাজনৈতিক দলের সবাই এখানটিতে এসে সামাজিক একটি আন্দোলনে সবাই পাশে দাঁড়িয়ে থাকে। এবং এখানটিতে যেখানে এই মঞ্চে যেখানটাতে মাননীয় রাষ্ট্রপতি এসে দাঁড়ান, এই মঞ্চে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও ছিলেন, এসে দাঁড়িয়েছেন। এই মঞ্চে আমরা দেখি যে শুধু আজকে পেশাগত অসদাচরণের কথাই যদি বলি, তাহলে আমি একটু শেষ করে নিই মামুন ভাই। এখানটাতে গত 7 বছরে মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব 6 বার এসে নির্মূল কমিটির মঞ্চে এসে উনি বক্তব্য দিয়ে গেছেন, কিন্তু এদের কারোর পেশাগত অসদাচরণের জায়গা না হয়ে আজকে শুধু প্রসিকিউশনকে কেন এই জায়গায় আমি ব্যাপারটা এইভাবে দেখতে চাই। আমি সেটা মূল সূত্রে ফিরে যেতে চাই। আমরা যখন এই আন্দোলনটি শুরু করি, এটা জানা উচিত, আমরা যখন এই আন্দোলনটি শুরু করি তখন আমাদের এটাকে ঘাদানিক বলা হতো। তুচ্ছ অর্থে পাকিস্তানি মনোভাবন লোকেরা বলতো ঘাদানি, ঘাদানিকেও না অনেক সময় বলতো ঘাদানি, এবং এটা ইনকেলাব শুরু করেছিল। আমি যে বললাম যে আমাদের বুকের ভিতরে পাকিস্তান খেলা করে, ফলে আপনার অধিকাংশ লোক কিন্তু ঘাদানি। এবং কয়েকদিন আগে আমরা একটা চিঠি পেলাম সরকারের, সরকার ওখান থেকে, সেখানেও লেখা আছে আমার নামের পাশে যে ভাই মানে কি সহসভাপতি ঘাদানি। অর্থাৎ আপনি মুক্তিযুদ্ধের পক্ষে বিচার করছেন, ওই যে বললাম যে সেটা ঠিক মানতে পারছে না ঘাদানি। এখন প্রধান বিচারপতি যেই ব্যাখ্যাটা দিলেন, এটি প্রসিকিউটরদের ক্ষেত্রে খাটে না এই কারণে যে প্রসিকিউটররা কিন্তু ওনারা যারা এসছেন তাদেরকে সরকার নিয়োগ দিয়েছেন একটা মামলা পরিচালনার জন্য। যেভাবে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সবাই নিয়োগ পান, তারা কিন্তু আবার অন্য মামলাও করতে পারছেন। সরকারি কর্মচারী কিন্তু অন্য কিছু করতে পারে না। তার মানে কি হচ্ছে, নিয়োগ পেয়েছেন আপনি এই মামলাটা করার জন্য। অ্যাটর্নি জেনারেল যেমন তাদের অনেকে এই মামলা করছে। হ্যাঁ, এখন তুরিন আফরোজ যদি সাইদের পক্ষে করতে যায় সেটা হবে অসদাচরণ বা সরকার, কিন্তু কোনো অর্থেই কিন্তু এরা সরকারি কর্মচারী নয়। এটা কিন্তু ভুল ব্যাখ্যা। কেননা তিনি তো আবার অন্য কোর্টে গিয়ে অন্যের পক্ষে মামলা করছেন, তো সেটা কিভাবে করেন? সেখানে যদি কনফ্লিক্টেড ইন্টারেস্ট না হয় এখানে হবে কেন? 2 নম্বর হচ্ছে ইয়েতে 71 ঘাতক দল নির্মূল কমিটি কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হয়েছিল। খালেদার আমলে, নিজামীর আমলেও আমাদেরকে, আমি তো জেলেও গেছি। তা আমার কথা হচ্ছে ওই যে ঘাদানি মাথায় মধ্যে আছে, যেটা মানে আমাদের পাকিস্তানের বিপক্ষে বলছে, পাকিস্তানি মনোভাবের বিপক্ষে বলছে, বা আমি কোনো সময় হয়তো রাজাকার ছিলাম, আমি কোনো সময় ছিলাম। এখন যেমন প্রধান বিচারপতি বলছেন যে যারা যাচাই বাছাই করছে অনেকে রাজাকার, এরকম তো অনেকেই রাজাকার ছিল, তাদের মনে হতে একটু কষ্ট থাকতে পারে যে এটা। সুতরাং ঘাতক দলের নির্মূল কমিটি নিয়ে এখনও আমরা তন্ত্র থেকে, আমি যে কথাটা আগে বললাম, তাদের একটা কেমন যেন একটা বিরকম মনোভাব। কিন্তু মনে রাখতে হবে, রাষ্ট্রপতি যিনি প্রধান বিচারপতিকে নিয়োগ দিচ্ছেন, রাষ্ট্রপতি ভবনে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত অনুষ্ঠান, আর না বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠান না, আমাদের আয়োজিত অনুষ্ঠানে এসে তিনি শহীদদের উদ্দেশ্যে বৃক্ষরোপণ করেছেন। তিনি আমাদের 25 বছর উপলক্ষে তিনি গিয়ে ভাষণ দিয়েছেন। আপনি রাষ্ট্রপতি যখন এই কাজ করেন তখন আপনি এটাকে মুভমেন্ট হিসেবে, যেটা তুরিন বললো, আমাদের কিন্তু আমি সবসময় বলেছি এটা আন্দোলন, একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। আমরা তো রাজনৈতিক ভোটে যাচ্ছি না, আমি তো রাজনৈতিক দল না, আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মও না। হ্যাঁ, বিচার চাওয়াটা আপনি যদি বলেন রাজনীতি কোন কনটেক্সটে, যেহেতু বিএনপি জামাত বা একটা বড় অংশ চাচ্ছে না, সেখানে যদি আমি এটা বলি রাজনীতি, যদি বাংলাদেশ আন্দোলন বলেন সেটা পাকিস্তানের চোখে হচ্ছে রাজনীতি। আমার চোখে, আপনি কি খেয়াল আছে যে অনেক আইনজীবী প্রশ্ন করেছিলেন যে আইন কিভাবে পাকিস্তান ভাঙে, কিভাবে আইনের জটিলতা, তো ওইটা দেখলে তো আর হতো না। আইনের ব্যাপারেও একটা কথা বলি, 1850 সালে যে আইন করা হয়েছে, আজকে এই আইনে অনেক বাস্তবতা বদলে যায়। আইন তো সময় উপযোগী যদি না হয়, আপনি ওই আইন দিয়ে যখন আপনি এই সময়কে বিচার করতে যাবেন ওই দৃষ্টিভঙ্গি নিয়ে, তখন কিন্তু আপনি বাস্তবতাকে অস্বীকার করেন, যেটা কিন্তু আপনি বিচারক হয়ে বা আইনজ্ঞ হয়ে আপনি করতে পারেন না, কারণ বাস্তবতার ভিত্তিতে তো আপনাকে কাজ করতে হবে। এখন প্রধান বিচারপতি, এটা দুঃখজনক ব্যাপার। আমি যেহেতু এটা সংগঠনের, আমি একটা কথা বলি, আমি শুরু থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। ওনারা কেউ রাস্তায় ছিলেন না। আমি সবাইকে উদ্দেশ্যে করে বললাম, আমরা আমাদের কারণে, আমাদের আন্দোলনের কারণে আজকে মুক্তিযুদ্ধের শক্তি এসছে, আজকে বিচার হচ্ছে। আপনি যখন বলছেন যে ওখানে যাওয়া মানে অসদাচরণ, সেটা আমার গায়ে লাগে।
আপনি যে কোনো কিছু রিমার্ক করতে পারেন না। তবে আমরা এইভাবেই নেই যে আমি প্রধান বিচারপতি খুব পছন্দ করি, কারণ আমাদের আগে এত এত কথা বলা বিচারপতি আমরা পাইনি। তা আমার খুব ভালো লাগে, উনি অনেক কথা বলেন, তো এটা একটা বেশ আপনজনের মতো বলেন। তাতে তিনি অনেক কথা বলে ফেলেন যেটা হয়তো তিনি মিনও করেন না, কিন্তু তিনি এটা মিন করেন না করেন আমি এটার প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমি রাজপথে ছিলাম, ওনারা রাজপথে ছিল না। বলতে হয় যে বিচারপতি এত না কথা বললেও চলে। না, আমাদের আমি অন্য যে একটি জায়গায় জায়গাটাতে যেতে ঘুরে চাই। আসলাম, পেশাগত অসদাচরণের জায়গাটি হচ্ছে যে আজকে যদি স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সাথে যে প্রসিকিউশন তাদের মঞ্চে যে উঠতো, তাদের সাথে কথা বলতো, তাহলে আপনি অসদাচরণ তাহলে বলছেন? সেই অসদাচরণ হতো। কিন্তু যারা আরেকটা ব্যাপার আছে, শহীদ প্রজাতন্ত্র, পরিবার- আপনি যদি ওই সরকারি ধরেন, ওটা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের নয়। প্রজাতন্ত্রের কর্মচারী অনুযায়ী যদি আপনার কোনো শাসকের মনে হয় যে আইনটি মানে করতে যাচ্ছে এই অকশনটি, আমি এটা প্রতিবাদ করব, হি হ্যাজ দ্য রাইট। বিকজ নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে প্রত্যেক ট্রায়ালে যখন বলা হয়েছে এরা তো অর্ডার মেনেছে, তারা বলছে না অর্ডার মানলে তো হবে না। তার মানে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, তারা হচ্ছে প্রজাতন্ত্রের Service of the প্রসিকিউটর। Republic, হ্যাঁ। সুতরাং প্রজাতন্ত্রের প্রসিকিউটরকে আপনি ওইভাবে তো আপনি বলতে পারেন না। তিনি যদি মনে করেন যে এই ফোরাম রাইট, আমি বিচার চাচ্ছি, তিনি তো বিচার চাচ্ছেন। তিনি যখন 71-এর জি, ঘাতক দালাল নির্মূল কমিটিতে এসে বলছেন, তিনি তো বলছেন না যে আমি বিচার চাচ্ছি না। জি, তাহলে আমরা conflict হাতে তো খুব হতো। বেশি সময় হ্যাঁ। পাবো না, যে বিষয়টিতে আরেকটু যেতেই চাই। আমার মনে হয় এই অংশগুলো অনেকটাই আমরা ক্লিয়ার করতে পেরেছি। বিগত 7 বছরে আসলে অনেক তর্ক বিতর্ক বাধা পেরিয়ে 28টি মামলার রায় পাওয়া গেল। সেখান থেকে 7 বছর যখন পেরিয়ে গেলাম, মূল্যায়নটা আমরা কিভাবে করতে পারি আজকে দাঁড়িয়ে? প্রথমেই যদি আমি আপনার কাছে আসি। আমি তো আগেই বলেছি যে আমাদের সাধারণ ফৌজদারি আদালতে যেই মামলা হচ্ছে তার যেই সাফল্যের পরিসংখ্যান 3% আর এখানে 100%। এতেই বোঝা যাচ্ছে যে প্রসিকিউশন ইনভেস্টিগেশন বলেন, এরা দক্ষতা অর্জন করেছে, আন্তরিকতার সাথে উইথ কমিটমেন্ট তারা এই মামলাগুলি পরিচালনা করেছেন। হ্যাঁ, রায় একটাও কথা বলা আছে যে আমরা প্রসিকিউশন সাক্ষীকে সুরক্ষা দিতে পারেনি। হ্যাঁ, এটা একটা বাস্তব সত্য, কারণ আমরা বারবার সরকারের কাছে বলে আসছি, বহুবার আমরা সরকারের কাছে ধর্ণা দিয়েছি যে উইটনেস প্রোটেকশন আইনটা করেন, এবং বিগত আইনমন্ত্রী বহুবার আমাদেরকে আশ্বস্ত করেছেন, হ্যাঁ করছি করতে করতে ওনারা 5 বছর চলে গেল, আবার এখন আসছেন। এখন পর্যন্ত এই আইনটা সবসময় বলা হচ্ছে, কিন্তু এই আইনটা করা হচ্ছে না। আপনি দেখেন এই আইসিটি সংশোধন করে অর্গানাইজেশনের নাম ঢোকানো হলো, আমরা বারবার বলছি যে আমাদের বিচার হওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ। ট্রাইব্যুনালের ভবিষ্যৎটা কি হবে এবং সবকিছু মিলে মূল্যায়নটি জানতে চাই। মূল্যায়ন, আমি মনে করি ট্রাইব্যুনালের যে কাজগুলো এই পর্যন্ত হয়েছে, প্রসিকিউশনের যে কাজ হয়েছে, যেহেতু প্রসিকিউশন অফিসকে আমি রিপ্রেজেন্ট করছি, আমি মনে করি আমাদের সাফল্য, আমি মনে করি অন্যান্য যে কোনো বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যারা গেছে প্রসিকিউশনের থেকে তার চাইতে বেশি নানা প্রতিবন্ধকতা, নানা রকম দুর্বিসন্ধি চাল, সব কিছু কৌশল মোকাবেলা করে আমরা সামনে এগিয়েছি। এবং আমাদের যে নিরপেক্ষতা, আমাদের যে ঐকান্তিক ইচ্ছা, আমাদের যে কমিটমেন্টের জায়গায়, সেখানে কোথাও কোনো ঘাটতি ছিল না। আজকে আমাদেরকে যে কারণে অদক্ষ অযোগ্য বলা হচ্ছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে 6টি ফাঁসি হয়েছে এই বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের, সেই ট্রায়ালগুলো কিন্তু এই প্রসিকিউশন, এই অদক্ষ অযোগ্য প্রসিকিউশন তারাই করেছে। এবং এখনও যতগুলো মামলা চলেছে 28টি রায়, সবগুলোতেই আমরা 100% কনভিকশন স্যারের মতো বললাম, আমরা সেটি করেছি এবং সামনেও আমরা কোনো কিছুতেই থামবো না, আমরা কাজ নিয়ে এগিয়ে যাব। জি, অনেক ধন্যবাদ। শেষ মন্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনে যদি একটা ভালো কাজও করে থাকেন, তা হচ্ছে 1973-এর আইন অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করা। এখন অনেক রায়, বিশ্বের অনেক জাজমেন্টে এটা সাইটেড হবে। হ্যাঁ, আর তৃতীয় হচ্ছে অনেক দেশে 10 বছরও একটা বিচার সম্পন্ন হয়নি, তারা 22টা বিচার করেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। জি, অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে আলোচনা আমাদের শেষ করতে হচ্ছে। আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন 71।